দিতে পারছেন না, কিস্তি দিতে পারছেন না, এটা কি আসছে? আসে নাই। জি হ্যাঁ, অবশ্যই ঋণ, আমরা তো স্বীকার করি ঋণ আগের চেয়ে 100 গুণ বাড়বে। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, এই যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে, না, শেখ রুবিউল আলম অদৃশ্য শক্তির যে ডেফিনিশন দিয়েছেন আমি তার সাথে একমত, কিন্তু আবার পাশাপাশি এটাও আছে পার্শ্ববর্তী বা দেশি শক্তি। ইদানিং ওনাদের একজন স্থায়ী কমিটির মেম্বার বলছেন দেশ চালাচ্ছেন পার্শ্ববর্তী দেশের ইঙ্গিতে, বা এটা বলছেন। দেখুন, আমাদের দেশে একটা নির্বাচন হয়েছে, একটা দল আবার রাষ্ট্রীয় ক্ষমতা এসছে, দৃশ্যমান সংসদ, দৃশ্যমান মন্ত্রিসভা, সপ্তাহে সপ্তাহে ক্যাবিনেট হচ্ছে, একনেক মিটিং হচ্ছে, সব কিছু চলছে। অদৃশ্যটা কোথায়? এবার আসেন, আপনার মনে আছে বিএনপি এবার নির্বাচনের আগে যখন বলেছিল তারা নির্বাচনে যাবে না, নির্বাচন করতে দেবে না, কাদের ইশারায়? কোন অদৃশ্য শক্তির ইশারায়? এবং তাদের অনেকেই আমাদের দেশে এসছিল, আমাদের দেশে তারা এসে পরখ করেছেন আমাদের সংবিধান, আমাদের নির্বাচনী আইন, আরপিও, এগুলো ঠিক আছে কিনা। তারা কিন্তু আইন কমিশন, যত কমিশন সবার সাথে কথা বলেছেন, কেউ কিন্তু ত্রুটির কথা বলেন নাই যে আমাদের সংবিধানে বা নির্বাচনী আইনে ত্রুটি আছে। বা এই দলের পক্ষ থেকে কিন্তু আমাদের নির্বাচনী আইনে কোনো প্রস্তাবনা রাখা হয় না, সংশোধন, পরিবর্তন, সংযোজন। হ্যাঁ, আমিও মনে করি 5 বছর পর পর নির্বাচন হলে সেখানে কিছু পরিবর্তন আসতেই পারে সময়ের কারণে। যেমন এক সময় কিন্তু সংকট নিয়ে যে তথ্যপত্র শেখ রুবিউল আলম দিলেন, সেটা নিয়ে আপনার কি জবাব? না, সংকট এটা তো দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনি কোনটাকে সংকট দেখছেন? আমি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে যাব না, এটা কি সরকার সংকট হিসেবে দেখবে? আমার আগে 20 কোটি টাকার কোম্পানি ছিল, এখন 320 কোটি টাকা, আমার লোনটা তো বাড়বে, আমাদের ঋণটা তো বাড়বে। এটা বলার সবল, ঋণ অবশ্যই ঋণ বেড়েছে, কিন্তু আমরা ঋণ পরিশোধে দেশি বিদেশি কোথাও আমরা হয়েছি, মন্দঋণ হয়েছি? নো। এই কমপ্লেন কিন্তু কারো নাই। অনেকগুলি প্রজেক্টে কাজ চলছে, টাকা তো আসবে, ঋণ তো লাগবেই, সে দেশে হোক বিদেশি হোক। কেন, যেহেতু বিদেশি অনেকগুলি সংস্থা তারা বরাদ্দ বা ফান্ড দিয়ে থাকে, ঋণ দিয়ে থাকে, আমরা অবশ্যই নেব। সেটা তো হয় নাই। এখন বলছেন যে ফিগার বলছে, সেটা তো বিষয় না। আমি মন্দরণ হয়েছি কিনা, কেউ আমাকে ব্ল্যাকলিস্টেড করেছে কিনা যে না আপনি ঋণ দিতে পারছেন না, ঋণের সুদ দিতে পারছেন না, কিস্তি দিতে পারছেন না, এটা কি আসছে? আসে নাই। জি হ্যাঁ, অবশ্যই ঋণে, আমরা তো স্বীকার করি ঋণ আগের চেয়ে 100 গুণ বাড়বে। বিএনপি এবং আওয়ামী লীগের যে যুক্তি, পাল্টা যুক্তি, এটা আমরা তো সেই শুরু থেকেই শুনে আসছি, কিন্তু বাস্তবতা নিরিখে এই যে ঋণ বা অর্থনৈতিক অবস্থা, জনগণের সংকট, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা প্রথমে এখন যদি ধরে নেয় যে কেউ যদি ধরে নেয় যে আমার কোনো ভুল নেই, তাহলে তো সংশোধনের কোনো সুযোগ নেই। আর যদি এটা সরকারি দল বিরোধী দল উভয়ের ক্ষেত্রে সত্য, এই যে বিরোধী দল একের পর এক নির্বাচন বর্জন করে চলেছে, এমনকি উপজেলা নির্বাচন যেটি এবার প্রতীকেও হয়নি, এই নির্বাচনে বিএনপির তৃণমূল পর্যায়ের অধিকাংশের কিন্তু নির্বাচন করার আগ্রহ ছিল এবং কেউ কেউ করেছেন। দলের শীর্ষ পর্যায় থেকেও এক ধরনের নমনীয় মনোভাব দেখানোর কথা ছিল, এভাবেই পত্রপত্রিকায় এসেছিল। হঠাৎ আমরা দেখলাম যে তারা কঠোর অবস্থান নিল যে নির্বাচন সরকার অধীন কোন নির্বাচন হবে না। এখন নির্বাচন হবে না, নির্বাচন হয়ে গেল। 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলো। সরকারকে তো সরকারের বিরুদ্ধে আন্দোলন করা যাবে, অগ্রাহ্য করা যাবে, কিন্তু সরকারকে অগ্রাহ্য করা যাবে না। আন্দোলন করে যতক্ষণ পর্যন্ত সেই সরকারকে ক্ষমতাচ্যুত না করা যায়। বিএনপি কিন্তু আবার একই সঙ্গে বলছে যে তারা আন্দোলন করে না, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চান। তাহলে নির্বাচনে একটা প্রক্রিয়ায় আসতে হবে। একইভাবে সরকারি দল যেভাবে এই 7 জানুয়ারি নির্বাচনের পর যে উপজেলা নির্বাচন হলো, সরকারি দলের নেতারা প্রায় বলেন যে এটা বিএনপি আরও গণবিচ্ছিন্ন হয়েছে। আওয়ামী লীগ কি গণসম্পৃক্ত হয়েছে? জনগণের কাছে সম্পর্ক তাদের বেড়েছে। আওয়ামী লীগের দাবি, গবেষকদের দাবি বা তাদের গবেষণায় আসছে যে আওয়ামী লীগ মোটামুটি 40% বেশি কম তাদের জনসমর্থন আছে।
তারা কোথায় গেল? উপজেলা নির্বাচনে ভোট পড়েছে 35, কোথাও 17, 18, আরও কম। তাহলে আওয়ামী লীগ আবার 69, আর 69-এর মধ্যে আবার 73 আছে কিনা সেটা কে জানে। তা আওয়ামী লীগ যে এই ধরনের একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ লাভবান হচ্ছে? আওয়ামী লীগও লাভবান হচ্ছে না। বিএনপি বর্জন করে লাভবান হচ্ছে না। ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ। কারণ তারা একটা ভালো নির্বাচন পেলে একটা ভালো পরিবেশ থাকবে অর্থনীতির ক্ষেত্রে, সেক্ষেত্রে সরকারি দলের ভুল ত্রুটি বিরোধী দল ধরিয়ে দেবে। সরকারি দল যদি মনে করে যে জনগণের কাছে আবার যেতে হবে, তখন সংশোধনের চেষ্টা করবে। কিন্তু এখন তো একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা করি, জনগণের যেতে হবে না। আপনি যেটা বলছেন যে একটা ধরেন যে বিরোধী দল বা বিএনপি অব্যাহতভাবে নির্বাচন বয়কট করছে, এটা একটা জনগণ তো এটাও হয়তো চায় না, কিন্তু আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করে ক্ষমতায় থাকলো, সেটাও জনগণ চায় যে জনগণ ভোট দিয়ে তাদের পদ্ধতি নির্বাচন, এটা তো বলছেন। কিন্তু কথা হলো, আমি যদি এইভাবে নির্বাচনকে ক্ষমতায় থাকতে পারি, আমি কেন সেটা করব না? এখন একটা পারে ক্ষমতায় থাকা পৃথিবীর অনেক দেশে অনেক শাসক অনেক দশকের পর দশক ক্ষমতায় আছেন। কিন্তু আমরা যদি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, বাংলাদেশের সংবিধানে যদি আস্থাশীল হই, যেখানে গণতন্ত্র হচ্ছে প্রধান প্রত্যয়, প্রধান স্তম্ভ, সেই গণতন্ত্র মানে কিন্তু বাছাই করার সুযোগ। নির্বাচনটা কিন্তু আওয়ামী লীগেরও না, বিএনপিরও না, বা অন্য কারো না, এমনকি নির্বাচন কমিশনেরও না। নির্বাচন কমিশনের ব্যবস্থাপনার দায়িত্বে ম্যানেজার। নির্বাচন হচ্ছে জনগণের। এই নির্বাচনে কি জনগণ তার পছন্দের প্রার্থীকে তা বাছাই করার সুযোগ পেয়েছে? যদি না পেয়ে থাকে, তাহলে একটি ভঙ্গুর নির্বাচনে যে সরকার হবে তার দোষ ত্রুটি থাকবে, এবং সেটা বলারও কারো সুযোগ থাকবে না, মানে এই দোষ ত্রুটি ধরিয়ে দেওয়া। ধন্যবাদ। এমন গণতন্ত্র আনলাম যে গণতন্ত্রে কেউ কথা বলতে পারে না। কথা বললেই কি বলে, দেশদ্রোহী ভাবা হয়, শত্রু ভাবা হয়, স্বাধীনতা বিরোধী ভাবা হয়। একইভাবে যখন অন্য পক্ষ ক্ষমতায় ছিল, তারাও যে এর চেয়ে ভালো কিছু ভেবেছে তা নয়। তারাও তো মনে করতো এরা দেশকে ধ্বংস করে দিয়েছে, এরা দেশকে কি বলে, দেশকে মৌলবাদী দেশ বানিয়ে ছেড়েছে। মানে আমাদের রাজনৈতিক নেতৃত্বের আমি মনে করি যে এই যে দুই দলের দুই গুরুত্বপূর্ণ নেতা একসঙ্গে বসে কথা বলছেন, জাতীয় পর্যায়ে কেন সেই কথাটা বলতে পারবেন না তারা? সেই প্রশ্ন তো আমার মনে হয় জনগণের সবারই, কিন্তু সেটা তো হচ্ছে না।